ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, গণিত একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটার মেন পারপাস হচ্ছে আমাদের যে তোমরা জানো যে আজকে আমাদের WBPSC মিসলেনিয়াস পরীক্ষা ছিল, 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল। তো তার আমরা যে আমরা জানি যে মানে তোমরা জানো সকলেই যে পিএসসি মিসলেনিয়াস এক্সামে টোটাল 25টা অ্যারিথমেটিকের কোশ্চেন থাকে। এবারে কিছু অ্যারিথমেটিক এবং জিআই দুটো মিলিয়েই কোশ্চেন ছিল। তো এই অ্যারিথমেটিক এবং জিআইয়ের কোশ্চেনের 25খানা কোশ্চেনের সলিউশন বা অ্যান্সার কি বলতে পারো তোমরা, এখানে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো বা সলিউশন প্রোভাইড করব। তো ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ করছি, সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পারলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে যে 2024 সালের 12ই জানুয়ারি, বলেছে 12ই জানুয়ারি কি আমাদের বলেছে যে শুক্রবার, তাহলে বলছে যে 2025 সালের 7ই জানুয়ারি কী বার হবে। এটার অ্যান্সার হবে, দেখো এটার অ্যান্সার হবে শনিবার। কিন্তু কীভাবে করব তাহলে, দেখো 2024 সালটা কি আমরা জানি লিপ ইয়ার, কারণ এটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো লিপ ইয়ার হলে এটার ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে এবং তখন কি হবে এর যদি ফেব্রুয়ারি অর্থাৎ এটা, তাহলে যদি লিপ ইয়ার এখন 2025 সাল, তাহলে 2024 সাল থেকে আমি আসছি 2025 সাল কনসিডার করছি। ধরো এটার হচ্ছে 12ই জানুয়ারি, এটারও 12 জানুয়ারি নিচ্ছি, 12ই জানুয়ারি নিচ্ছি। এর 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 2025 সালের 12ই জানুয়ারি নিশ্চয়ই এর থেকে কী হবে, একদিন বেশি হবে, শুক্রবার, তাহলে এটা হচ্ছে শনিবার হবে। এখন শনিবার, তাহলে শনিবার এর সঙ্গে তাহলে কী হচ্ছে যোগ করবে, দেখো 12ই জানুয়ারি, এখন এর জানুয়ারি মাস 31 দিনে, তাহলে 12 দিন, 31 দিনের থেকে 12 দিন চলে গেলে তাহলে এখানে পড়ে থাকবে কত, 19 দিন। তারপরে কি আসছে ফেব্রুয়ারি মাস, এটা নর্মাল ইয়ার মানে 28 দিনে হবে। তারপরে ফেব্রুয়ারি পরে মার্চ, তারপরে হবে এপ্রিল, তারপরে হবে মে, তারপরে জুন মাসের বলেছে 7ই জুন, তাহলে এটা 7, এগুলো সব যোগ করো, যোগ করলে পাবে হচ্ছে 146। এটাকে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে তাহলে কত পাবে, দেখো 7 দিয়ে ভাগ করলে পরে তুমি এখানে পাবে হচ্ছে 6 দিন এক্সট্রা হবে। এখন আমরা জানি 6 দিন মানে কত হচ্ছে, সেই আবার কি 6 দিন মানে হচ্ছে সেই শনিবারই আসছে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে শনিবার হবে এটার অ্যান্সার। তাহলে আমাদের যে 3 দাগের কোশ্চেন, এটার অ্যান্সার আমরা পেলাম শনিবার। নেক্সট দেখো পরের কোশ্চেন কি বলেছে, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরের দ্বিগুণ হবে। তার মানে কি এটা দেখো 16 বছর আসবে এটার অ্যান্সার। কী করে পাচ্ছি আমরা, মূলধন হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ সুদ আর আসল সমান হয়ে যাচ্ছে। আসল যদি পি ধরি তাহলে সুদও পি হবে, তাহলে পি ইজিক্যাল টু পি ইন্টু সময়টা বের করতে বলেছে ইন্টু আর, সুদের হার হচ্ছে 6.14 মানে হচ্ছে 25/4 হবে এটা, আর নিচেই 100। তাহলে দুপাশ থেকে পি কাটো, এই 4টা এখানে নিচেই নিয়ে আসো, এটা দিয়ে ভাগ করলে কত, 4 4 16, তাহলে দুপুরে T/16 সমান 1, তার মানে টি ইজিক্যাল টু 16। এখান থেকে পেলাম কত আমরা, সময়টা হচ্ছে 16 বছর। পরের কোশ্চেন, দেখো পরের অঙ্কটা কি বলছে, নেক্সট বলেছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। এবার বলছে গতবার বইমেলায় 6টি বই মধু নতুন ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 1:3। অর্থাৎ আগে বলছে 2:3 এই অনুপাতে বই ছিল, কী নাম, এটা হচ্ছে রবি আর এটা হচ্ছে মধু, এদের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। এখন বলছে যে কে 6টা বই কিনছে, 6টা বই বলছেন মধু কিনছে, মধু মানে 6টা বই কিনছে, 6টা বই কেনার ফলে এদের অনুপাত কত হচ্ছে 1:3। তার মানে দেখো এখানে 6টা বই কিনছে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 6টা বই কিনলে এটা 6 আর 3 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, সরি দেখো এদের কাছে কি হচ্ছে তাহলে, দেখো এদের কাছে 2x আর 3x, দেখো এ তো আর কিনছে না 6টা বই, 6টা বই কিনছে, তাহলে সেই অনুপাতটা কত হচ্ছে 1:3। 3 দিয়ে দুপাশ থেকে কেটে দাও, তাহলে এটা আসবে হচ্ছে x+2, তাহলে x+2 = 2x, মানে x = 2, অর্থাৎ তার মানে কি x = 2 মানে 2 দুগুণে হচ্ছে 4 আর 3 দুগুণে হচ্ছে 6। তাহলে এদের কাছে কটা কটা করে বই ছিল,
4টে এবং 6টা, তাহলে অপশান সিতে দেখো, এই সি বলছি, অপশান হচ্ছে বিতে দেখো 4টে এবং 6টা, তাহলে 5 নম্বরের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে 4 এবং 6, বি দাগ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো 7 দাগের কোশ্চেন, এখানে বলছে 1 থেকে 7-এর মধ্যে 7/11 এই ভগ্নাংশটি কতগুলি, মানে 7/11, দেখো 7/11 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো, 0, 6 11 66, এখানে থাকছে কত হচ্ছে 4.0, 3 11 33, ঠিক আছে, তাহলে এরকম পাবে এটা। আবার এখানে কত আসবে, 7 আসবে, আবার মিলবে না, এইভাবে 6 3 করতে করতে যাবে, তাহলে 0.63। এখন দেখো 0.63, এই যে ভগ্নাংশটা আছে এটা 1 থেকে 7-এর মধ্যে, এটাকে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 6.63, মানে এটা হচ্ছে 11 আসছে। তার মানে এই কোশ্চেনের 7-এর 1 থেকে 7 এর মধ্যে 7/11 এই ভগ্নাংশটা কতবার পাচ্ছি আমি, পাবো 11 বার পাবো, এখানে 7-এর ডি হবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, বলেছে এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেয়, তারা মোট 3 দিনে কাজটা সম্পন্ন করলো, সি একা একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে। অপশান দেওয়া আছে, দেখো এ করেছে, বি করেছে, আর এ প্লাস বি প্লাস সি, দেখো এ করেছে কত দিনে, 9 দিনে, বি করেছে কত দিনে, 6 দিনে, এরা করেছে 3 দিনে। এখন এদের লসাগু কত, এদের লসাগু হবে হচ্ছে 18, তাহলে 18 দিলে এদের এফিসিয়েন্সি, এটা 9 দুগুণে 18, 6 দিয়ে করলে এটা 3 6 18, আর এবিসি 3 দিয়ে এটা করলে কত হবে 6 দিন। তাহলে দেখো 3 আর 2 এরা দুজনে মিলে করছে 5 ইউনিট, 5 আর এখানে থাকছে 6, তাহলে কত 1 ইউনিট বেশি, 1 ইউনিট করছে সি অ্যাকচুয়ালি, তাহলে 1 ইউনিট যদি করে তাহলে 1 ইউনিট করতে এর সময় লাগবে কত 18 দিন। তাহলে সি একা একা কাজটি কত দিনে সম্পন্ন করেছে, তাহলে এর করবে হচ্ছে 18 দিনে, তাহলে 15 দাগের এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, হবে অপশান ডি 18 দাগ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 15 না, পরের কোশ্চেন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে দুটি অম্লজ সংখ্যার যোগফল একটি অম্লজ সংখ্যা, দুটি অম্লজ সংখ্যার যোগফল সর্বদা অম্লজ সংখ্যা, দুটি অম্লজ সংখ্যার যোগফল সর্বদা অম্লজ সংখ্যা নয়, উপরের কোনোটিই নয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে, দেখো বলেছে যে দুটি অম্লজ সংখ্যা, এখন অম্লজ সংখ্যা ধরো আমরা দুটো অম্লজ সংখ্যা নিচ্ছি, √2 -√2, এই দুটো অম্লজ সংখ্যাকে যোগ করো, দুটো অম্লজ সংখ্যা যোগ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি √2 -√2, তাহলে কাটাকাটি করে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 একটা আমরা জানি কি মূলদ সংখ্যা, তাহলে দুটো অম্লজ সংখ্যার যোগফল একটি অম্লজ সংখ্যা, এই কথাটা হচ্ছে না। দুটি অম্লজ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, সর্বদা মূলদ সংখ্যা কি হবে, হবে না। দেখো √2 + √2, দুটো মূলদ সংখ্যা যোগ করো, যোগ করলে কি পাচ্ছে, এটা পাচ্ছি 2√2, এটা অমূলদ সংখ্যা হচ্ছে, এখানে মূলদ সংখ্যা হচ্ছিলো, এখানে অমূলদ সংখ্যা হচ্ছে, সুতরাং সর্বদা মূলদ সংখ্যা হচ্ছে, এই কথাও আমি বলতে পারি না, তাহলে এটাও হবে না, এটাও হলো না। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, কি বলো, দুটো অমূলদ সংখ্যা যোগ করেছি, দেখো দুটো অমূলদ সংখ্যা একবার যোগ করেছি মূলদ সংখ্যা পাচ্ছি, দুটো অমূলদ সংখ্যা যোগ করেছি অমূলদ সংখ্যা পাচ্ছি, তার মানে কি এখানে মূলদ সংখ্যা পেলেও এখানে অমূলদ সংখ্যা পেলে এখানে মূলদ সংখ্যা পাচ্ছি, তার মানে কি আমরা বলতে পারি যে দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, এটা হয়, তাহলে সি দাগ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে পরের কোশ্চেনে, এই কোশ্চেনে কী বলেছে, দেখো এটা একটা জিআইয়ের কোশ্চেন আছে, 5 7 8 এ একটা সিরিজ, আর একটা আছে 6 8 12 এ একটা সিরিজ, আর 7 9 এবং কত অপশানে দেওয়া আছে, এর মধ্যে থেকে কোনটা হবে। দেখো 5 7, 5 আর 7 এটা কি হচ্ছে, 5 আর 2 7 হচ্ছে সবগুলো, দেখো 5 × 7 কত হচ্ছে 35, তাহলে 5 আর 3 যোগ করো কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে এখানে 8 বসছে, তাহলে 6 × 8 এটা করো, 6 8 কত হচ্ছে 48, 8 আর 4 যোগ করো কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে এখানে আসছে, এটা দেখো 6 আর 2 যোগ করলে 8 আসছে, এখানেও কি হচ্ছে 9, 7 আর 2 9 হচ্ছে, তাহলে 7 × 9 7 9 কত হচ্ছে 63, তাহলে 6 আর 3 যোগ করে কত হবে 9, তাহলে এখানে কত বসবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে শূন্যস্থানে বসবে 9, তাহলে 26 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের ডি দাগ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে,
বলেছে একটা ঘড়ির কাঁটায় সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে। দেখুন এরকম একটা ঘন্টা আছে, এখানে 9, 10, 11, খুবই সোজা ছিল অঙ্কটা, এটা 12, এটা 1, এটা 2, এটা 3। দেখো 9:15 যখন এখানে আসবে আর এখানে ছিল তখন 9টা বাজছিল। এই যে এখানে যে 15 মিনিট, মিনিটের কাঁটাটা 15 মিনিট এদিকে আসবে, সেটা আসার সময় এদিকে কী হবে, এদিকে একটু সরে যাবে, তাহলে এখানে যতটা সরবে এটাও সামান্য সরবে, মানে মোটামুটি বলতে পারো যে এটা 180 ডিগ্রি হবে কোশ্চেন। সুতরাং 35-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি রাখ হবে, অপশান ডি হচ্ছে এর রাইট অ্যান্সার। দেখো 38, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আমরা জানি যে কোনো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1/2। তাহলে এখানে বসিয়ে দাও, n হচ্ছে 100, তাহলে 100 × 101/2, 2 দিয়ে এটা কাটলে 50, তাহলে 50 × 101 করো, দেখো 50-50 পাবে, অর্থাৎ 5050। তাহলে 38 দাগের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো কী বলেছে, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ এই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে বলছে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ্যাংশ কত। দেখো মিতা এবং অরুণ, তাহলে এখানে কি পাচ্ছি, মিতা আর অরুণ পাচ্ছি। অরুণ দুজন আছে, দুজনে ব্যবসা শুরু করছে। এ প্রথমে 700 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আর এ করছে 900 টাকা নিয়ে। এখন এর 700 টাকা কী করছে, এ 12 মাস খাটাচ্ছে, আর তারপরে 12 মাস খাটানোর পরে তখন কি বলছে, এ আবার 4 মাস পরে 500 টাকা যোগ করলো। তাহলে 4 মাস পরে 500 টাকা, তাহলে এই 500 টাকাটা 8 মাস খাটবে, এত টাকা খেটেছে। আর এর 900 টাকাটা দেখো, 900 টাকাটা কত মাস খাটার কথা ছিল, 900 টাকাটাও হচ্ছে 4 মাস খাটছে। 4 মাস খাটার পরে এই 900 টাকার থেকে আবার 300 টাকা তুলে নিচ্ছে, তার মানে 600 টাকা থাকছে, সেই 600 টাকা বাকি 8 মাস খাটছে। তাহলে এদের এদের যে টাকাটা মানে ইনভেস্ট করেছে যেটা, সেই অনুপাতটা দাঁড়াচ্ছে কত, এখানে 7 বারোই দেখো 84 পাচ্ছি, আর এটা 5 40। এবার দেখো তাহলে কত হচ্ছে, 5 40, তাহলে এখানে কত হচ্ছে, 4 8 আর 4 12, 124। আর 500 টাকা, তো 4 মাস পরে মিতা 500 টাকা বিনিয়োগ করেছে, 500 টাকা যোগ করেছে, তাহলে 500 টাকা 8 খাটছে 40, আর এখানে 700 টাকা 12 মাস খাটছে। আচ্ছা, আর এখানে দেখো, এখানে 4 9 36, আর এখানে 6 8 48, তাহলে এখানে হচ্ছে 8 আর 6 14, 4 হাতে 1, 4 4 8 84, তাহলে এদের অনুপাত করো, 2 4 দিয়ে কাটলে পরে 3 1 31, আর 4 দিয়ে কাটলে 4 2 21, তার মানে 31:21 এই অনুপাতে এটা লভ্যাংশটা করেছে। এখন তাহলে 1700 কত টাকা লাভ হয়েছে, 1720 টাকা লাভ হয়েছে। তাহলে মিতা দেখো কত টাকা পাচ্ছে, মিতা পাবে হচ্ছে 31, তাহলে 31 বা এই দুটো যোগ করে 50 আর 2 52, 52 দিয়ে এটাকে কাটা যায়, 52 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে 26 দুগুণে 52, এটা 2 দিয়ে কাটলে পরে 8 দুগুণে 16, আর হচ্ছে 12, 6 দুগুণে 12, 860। তাহলে এখানে দেখো 26 দিয়ে এটাকে কাটাকাটি যায় না, সুতরাং এটা ভগ্নাংশে আসছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, এই কোশ্চেনের হচ্ছে কোনোটাই আসছে না, উপরে ডি দাগ হবে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ ভগ্নাংশে আসছে, এখানে কোনোটাই ভগ্নাংশে দেওয়া নেই আমাদের, সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। পরের কোশ্চেন দেখো 49, বলেছে যে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে। দেখো 115 টাকা, সেটার 20% লাভ হচ্ছে, তার মানে 12/10, এটাকে করো 5 দুগুণে 10, 5 দিয়ে এটা 23, 2 দিয়ে কাটলে 6, 6 23, 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 138। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে ব্রয়লার মুরগির, 138 কোথায় আছে, সি দাগে আছে, তাহলে 49-এর আমাদের সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে মূলদ সংখ্যার মান। মূলদ সংখ্যার মান অপশান এতে আছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনোটি নয়। এখন মূলদ সংখ্যা আমরা কি জানি, মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ z, এবং কিউটা নট ইকুয়ালস টু 0, নিচে যেটা আছে সেটা 0 নয়, তাদের সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলি, মূলদ সংখ্যা বলি। এখন এই মূলদ সংখ্যাকে আবৃত দশমিক কোনটাকে বলা হচ্ছে, যেগুলো আবর্তন করছে পরপর, যেমন ধরো 0.1333 এভাবে যেতে থাকছে, ধরো 1/3, এটা একটা মূলদ সংখ্যা।
এই মূলদ সংখ্যাকে কত লেখা যায় 0.3333 এরকম করে চলতে থাকবে, তাই মাথায় ফোঁটা দিই। এই যে এই ধরনের সংখ্যাগুলো যেগুলো আসছে এগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা বলা হয়। এখন দেখো 1-3, 1-2 এটাও একটা মূলদ সংখ্যা, এটা মানে কত 0.5। তাহলে মূলদ সংখ্যা কী করছে আবৃত দশমিকে প্রকাশ করা যাচ্ছে, আবার যে এমনি নর্মাল যে দশমিক সংখ্যা সেই দশমিক সংখ্যাকেও প্রকাশ করা যাচ্ছে। তাহলে আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা তো প্রথম অবস্থাতেই ভুল হচ্ছে। সর্বদা আবৃত দশমিকে প্রকাশ, সবসময় কি আবৃত দশমিকে প্রকাশ করা যাচ্ছে? নিশ্চয়ই না। এক্ষেত্রে দেখো শুধু এক্ষেত্রে প্রকাশ করা যাচ্ছে, এক্ষেত্রে যাচ্ছে না, তাহলে এটাও হবে না। উপরের কোনোটি নয়, তাহলে বাকি পড়ে থাকলো এই অপশান এ। তাহলে 53 হচ্ছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, এটা হবে। তাহলে 53 হবে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 59, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে বলেছে 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে। তাহলে এখানে 2টো ঝুড়ি, এখানে 3টে ঝুড়ি, মোট 5টা ঝুড়ি হচ্ছে। আর এখানে 3টে করে আর এখানে 2টো করে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, এটা হচ্ছে তাহলে 3টে ঝুড়ি, 2টো ঝুড়ি, 5টা ঝুড়ি, একটা ঝুড়ি, 6টা ঝুড়ি হয়ে যাচ্ছে, এটা হবে না। 4টে ঝুড়ি আর একটা ঝুড়ি, 5টা ঝুড়ি, আর এখানে 4 দুগুণে 8 হচ্ছে, আর এখানে একটা ঝুড়িতে 4টে, 4 একে 4, এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে। এখন যেটা নেবে এ অথবা সি যে কোনো একটা নিতে পারে পিএসসি, সেটা থেকে দেখবে তোমরা যে অফিসিয়াল অ্যান্সার কি যেটা দেবে সেটা এও হবে সিও হবে। সুতরাং সুতরাং দুটো যদি এ করে থাকো সেটাও রাইট, সি করে থাকলে সেটাও রাইট হবে, অর্থাৎ 59 কোশ্চেনের এ এবং সি দুটোই হবে অ্যান্সার। পরের কোশ্চেনের অ্যান্সার দেখো কি বলেছে, 112 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতগামী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার ঘন্টা এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনের সঙ্গে মিলিত হবে। মানে এরকমভাবে দুটো স্টেশন আছে, এই দুটো স্টেশনের মাঝে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। প্রথম স্টেশন এখান থেকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার, আর এখান থেকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার এখান থেকে। এবার বলছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট চলছে। এখানে দেখো 1 ঘন্টায় 60 কিলোমিটার, আমরা বলতে পারি তাহলে এখানে 60 মিনিটে 60 কিলোমিটার যাচ্ছে। তাহলে প্রথম ট্রেনটা 40 মিনিট চলছে, তাহলে 40 মিনিটে এ কতটা যাবে 40 কিলোমিটার যাবে। তাহলে 120 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার যদি যায় তাহলে বাকি পড়ে থাকবে 80 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার ট্রেনটা তো 40 কিলোমিটার যাওয়ার পরে এখানে দাঁড়িয়ে পড়েছে, এ তো আর যাচ্ছে না। তাহলে এই 80 কিলোমিটার নিশ্চয়ই এই ট্রেনটাকে অতিক্রম করে আসতে হবে। এখন এই ট্রেনের গতিবেগ হচ্ছে কত 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 30 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 80 কিলোমিটার যেতে সময় লাগবে কত 80/30 এত, আর একে 60 দিয়ে গুণ করে মিনিট পাবে, এটা 2, তাহলে 2 দিয়ে করলে হচ্ছে 160 মিনিট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ 160 মিনিট। তাহলে 63 এ হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 65 দাগে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। এটা সবার প্রথমে 12, 16 এবং 28 এদের এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে। এদের লসাগু করলে 6, 8, 14, 2 দিয়ে করলে 3, 4, 7, তাহলে এদের লসাগু 2 দুগুণে 4, তাহলে 3 4 12, 4 48 ইন্টু 7, 56, 6 হাতে 5, 428 আর 5 33, তাহলে 336 হচ্ছে এদের লসাগু। আর যেহেতু বলছে 1 বিয়োগ করার পরে এটা হবে, তাহলে এর সঙ্গে 1 যোগ করবে, তাহলে হবে 337। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে হচ্ছে এবার হচ্ছে 69। পরের কোশ্চেন দেখো 171 এটা কি ধরনের সংখ্যা। এটা দেখে মনে হতে পারে যে 171 এটা একটা মৌলিক সংখ্যা, কিন্তু না, যদি মৌলিক সংখ্যা করো ভুল, জোড় সংখ্যাও নয়, অমূলদ সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা। কারণ 171 এটাকে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 6 3 5 15 আর এখানে 21, 3 7 21, তার মানে 3 × 57, এটা করলে পরে হচ্ছে 171। এখন যৌগিক সংখ্যা কাদের বলছে, যৌগিক সংখ্যা বলছে যে সমস্ত সংখ্যাকে এক যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, এক এবং সেই সংখ্যাটা ছাড়া যদি আরও অন্য কোনো উৎপাদক থাকে তখন সেই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে হচ্ছে এর অ্যান্সার পাচ্ছি 79 ডি হচ্ছে আমরা অ্যান্সার পেলাম। 72 দেখো কি বলেছে, নিজ যাত্রাপথে ঘন্টায় বলেছে 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার।
তাহলে ট্রেনটার দৈর্ঘ্য এখন জানি আমরা, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এটা 120 আর এখানে 80 যোগ করো, তাহলে 120 আর 80 যোগ করলে এটা হচ্ছে 200 মিটার। এখন দেখো 72 কিলোমিটার ঘন্টা, 72 কিলোমিটার পার ঘন্টা, 72 কিলোমিটার পার ঘন্টা এটাকে আমরা জানি। তাহলে দেখো 72 কিলোমিটার পার ঘন্টা এটাকে যদি আমরা মিনিটে নিই, তাহলে মিটার পার সেকেন্ডে করলে এটা 5/18 দিয়ে গুণ হবে, তাহলে এটা 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার যেতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে 200 মিটার যেতে সময় লাগবে কত, 10 সেকেন্ড। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দেখো অপশান ডিতে আছে 10 সেকেন্ড, তাহলে 72 ডি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। তাহলে আমরা যদি সংখ্যাটাকে ধরে নিই এক্স আর ওয়াই, এটা সিম্পল মুখে মুখেই করা যায়, তবু আমি দেখাচ্ছি করে এখানে। এটা একক দশক, তাহলে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই এটা। এবার যে এই যে এককের ঘরের যে সংখ্যাগুলো আছে এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান 9। এবার বলছে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে 9, তাহলে এরা যদি স্থান পরিবর্তন করে তাহলে হবে 10y প্লাস এক্স, এটা হয়ে যাবে। এখন এই দুটো যদি ডিফারেন্স করা হয়, ডিফারেন্স করলে হবে 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে অন্তর হবে 9, তাহলে 9 9 কেটে যাবে, পাশে থাকবে 1। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, তাহলে এখান থেকে 2x সমান সমান কত, 10, তাহলে এক্স সমান সমান পাবে 5, এক্স 5 পেলে ওয়াই পাবে 4। তাহলে কত হলো আমাদের সংখ্যাটা, 5 4 মানে 54। কোথায় আছে 54, সিতে আছে 54, তাহলে 74-এর হচ্ছে সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত, অপশান দেওয়া আছে। দেখো প্রকৃত এখানে হচ্ছে কত, 550 টাকা, এটা সবার লাস্টে বিক্রি করে সর্বাধিক এই টাকাটা এসছে, এবং এই টাকাটার মধ্যে 15% লাভ ঢোকানো আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 100/115, আর এখানে 20% ছাড় দেওয়ার পর এটা হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 80/100, 100 কাটো, এটা 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, 5 দিয়ে কাটলে 23, 23 দিয়ে এটাকে যায় না, সুতরাং এটা হচ্ছে, দেখো এটা ভগ্নাংশে আসবে, সুতরাং 84 কোশ্চেনে এখানে ভগ্নাংশ কোথাও নেই, তাহলে আমরা বলতে পারি ডি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করে, ডিভিশন অ্যালগোরিদম এটা দেখো, তো মানে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি। দেখো এখানে দেখো 12 দিয়ে যদি 24কে ভাগ করো, 24কে, তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, 12 দুগুণে 24, তাহলে মিলে যাচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি যে 24 সমান সমান 2 ইন্টু 12 প্লাস 0ই হবে। কিন্তু যদি অন্য অপশানগুলো হবে না, কারণ দেখো 11 দিয়ে যদি এটাকে ভাগ করো 24কে, কত হচ্ছে, 11 দুগুণে 22, তাহলে কত হচ্ছে, এখানে 2 থাকছে, 2 অবশিষ্ট থাকে। এখন 2কে যদি 2 দিয়ে আবার 11কে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে থাকছে 1, তাহলে এইভাবে আবার 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে দুটো, একটা দুটো তিনটে, এখানে তিনটে সংখ্যা দিতে হবে, তবে এটা ডিভিশন অ্যালগোরিদমের মেথডে পড়বে। এখানেও দেখো, এখানেও হচ্ছে দুটো তিনটে করে পড়বে সংখ্যা, এখানেও দুটো তিনটে করে সংখ্যা পড়বে, কিন্তু এখানে শুধুমাত্র এটাই করা যাবে, এটা ছাড়া আর কোনো করা যাবে না, কারণ এর ভগ্নাংশ লাস্টে হচ্ছে ডিভিজর এসছে, 0 এসছে, মানে ভাগশেষটা 0 এসে গেছে। যখনই 0 এসেছে, যতক্ষণ না 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগটা এভাবে চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদমের নিয়ম, ঠিক আছে। তো এখানে এটার থেকে আমরা বলতে পারি যে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে সি। পরে দেখো 91 দাগের কোশ্চেন বলেছে, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানো পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত হয়ে গেল, বাগানটিতে কতগুলি সারি আছে। এখন দেখো বাগানটিতে যদি এত কটা চারা গাছ এক্সট্রা হয়েছে, 127, তাহলে 127 থেকে 6টা চারা গাছকে বাদ দাও, তুমি বাদ দিলে কত থাকবে, 121, তাহলে 121-এর হচ্ছে রুট ওভার করে, আমরা সবাই জানি যে 121-এর রুট ওভার হচ্ছে 11, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি 11 হবে। কতগুলো বাগানে কতগুলো সারি আছে, সেটা হচ্ছে 11টা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343। এখন আমরা জানি 343 এই সংখ্যাটা হচ্ছে 7-এর কিউব, অর্থাৎ এই সংখ্যাটা বলতে পারি 7 × 7 × 7,
তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে যদি ভাঙাই তাহলে 7/7 সমান সমান 7/7 এইভাবে করা যেতে পারে। তিনটে সংখ্যা যদি এইভাবে নিই, বোঝাতে পারলাম না, ধরো দেখো আমি বলছি। তাহলে দেখো এখানে 7, প্রথম সংখ্যাটা 7 নিলাম, পরের সংখ্যাটাও 7 নিলাম, তারপরের সংখ্যাটা 7, তিনটে সংখ্যা আছে। তাহলে যদি অনুপাত করি 7:7 সমান সমান আমরা বলতে পারি 7:7। তাহলে 7/7 এইভাবে। তাহলে আমরা দেখো 7/7 1, এই 7টাকে আমরা কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1:47:49। এখন বলছে যে কিভাবে আসছে এটা দেখো এখানে 343, 343 আছে, 343 এটা মানে আমরা জানি যে 7-এর কিউব। তাহলে দেখো 7, এটাকে যদি আমরা তিনটে ক্রমিক সমানুপাতির আকারে প্রকাশ করি, 7 একটা সংখ্যা নিই, একটা সংখ্যা নিই, একটা সংখ্যা নিই, তাহলে 7কে আমরা কীভাবে লিখতে পারি 7/7 সমান 7/7। এখানে এই 7টাকে এর নিচে নিয়ে আসো, তাহলে কত পাচ্ছে এখান থেকে এই অনুপাতটা পাচ্ছি কত 1/7 সমান 7/49। তাহলে এইবার দেখো তিনটে ক্রমিক সমানুপাতি কীরকম আসলো 1, আর এখানে আসলো 7, আর এখানে আসলো 49। তাহলে কি এই যে তিনটে ক্রমিক সমানুপাতির আকারে আমরা পেলাম এই সংখ্যাটাকে। এইবার তিনটে ক্রমিক সমানুপাতি প্রথম এবং তৃতীয়টা এইটার বলেছে মধ্য সমানুপাতি। তাহলে 1 × 49 এর মধ্য সমানুপাতি আমরা জানি রুট করলে বেরিয়ে যায়, তাহলে রুট করলে কত আসবে 7। অতএব এই কোশ্চেনের হচ্ছে 92, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, হচ্ছে 7 হবে এই কোশ্চেনের অ্যান্সার, রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেন দেখো কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:3, যদি এদের গসাগু হচ্ছে 11 হয় তবে সংখ্যা দ্বয় দুটি কত? সিম্পল একদম, গসাগু বলেছে না 11, তাহলে গসাগু হলে এটাকে 11 দিয়ে গুণ করা হবে। 5×11 কত হচ্ছে 55, আর 11×13 করলে আসবে 143। তাহলে কোথায় আছে আমাদের অ্যান্সার? অপশান বিতে আছে অ্যান্সার। তাহলে 93 বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন, না 95। এবার দেখো 95-এর কোশ্চেনে কি বলেছে 100 টাকা এ ও বির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে দেখো এখানে কীভাবে ভাগ করেছে 9:11। তাহলে দেখো টোটাল মোট কত হচ্ছে, টোটাল মোট 20 ইউনিট হচ্ছে। তাহলে 20 ইউনিট যদি 100 হয় তাহলে 1 ইউনিট আমরা কত পাচ্ছি 20 × 5 করলে 100, তাহলে 1 ইউনিট সমান পেলাম 5। তাহলে এটা হচ্ছে 5×9 45 টাকা, আর 5×11 55 টাকা। তাহলে 45 টাকা এবং 55 টাকা এই অনুপাতে ভাগ করা আছে। কোথায় আছে? অপশান বিতে আছে 45 এবং 55 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, এটা আমাদের লাস্ট কোশ্চেন, তাহলে 25টা কোশ্চেন টোটাল হয়ে যাবে। দেখো বলেছে যে অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ বলেছে 69 টাকা এবং বিমল বলেছে 46 টাকা লাভ্যাংশ হিসেবে পেল। তাহলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা করেছিল? এখন দেখো অমল আর বিমল, তাহলে দেখো অমল আর হচ্ছে বিমল, আমরা যদি ধরে নিই যে বিমল পি টাকা ইনভেস্ট করেছিল, তাহলে দেখো অমল বলছে যে 500 টাকা ক মাসের জন্য ইনভেস্ট করেছে 9 মাসের জন্য, আর বিমল বলছে পি টাকা কত মাসের জন্য 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এই টাকাটা এবার বলছে যে এদের যে অনুপাত, এবার দেখো মোট লাভ হয়েছে কত টাকা, মোট লাভ হয়েছে 69, আর বিমল পেয়েছে হচ্ছে 46 টাকা। তাহলে 69-এর মধ্যে 46 টাকা যদি এ পায়, এখন 69 মানে কত 3 × 23, আর 46 মানে 2 × 23। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ টাকা হচ্ছে বিমল পেয়েছে, তাহলে 1 ভাগ টাকা নিশ্চয় অমল পেয়েছে। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে 1:2। দুই দিক থেকে যদি মানে করে দাও, এটা যদি ডবল হয় তাহলে দেখো কত পাচ্ছি আমরা, তাহলে 500 × 9/p × 6 = 1/2। 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে 3×5 1500 টাকা। তাহলে পি দাঁড়াচ্ছে সমান কত 1500 টাকা। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কত আমাদের, এই সি বলছি,
এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে বি দাগ 1500 টাকা। তো আই হোপ সলিউশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ।